প্রিয় ফেসবুক বন্ধুরা, আসসালামু আলাইকুম। গত 2 দিন কোনো ভিডিও করি নাই। শারীরিক সমস্যা ছিল, শরীর ভালো না, পুরনো রোগ ব্যাধি অনেক আছে। রাষ্ট্রচিন্তা রাজনীতি পাশা খেলা, রাষ্ট্রচিন্তা এবং রাজনীতির পাশা খেলা। তো যেহেতু আমি গত 2 দিন কোনো ভিডিও করি নাই, করতে পারি নাই, সে কারণে আজকে একটু বড় হয়ে যেতে পারে। তো যাদের কাজ আছে তারা এড়িয়ে চলুন, যারা অলস সময় পার করছেন কিংবা সিরিয়াস কোনো হাতে কাজ নেই কিংবা তারা থাকুন। দেখা যাক কি হয়, কি ভাবি, চিন্তার মিল, ভাবনার মিল, এগুলি দরকার আছে। আচ্ছা, আমার মনে কিছু প্রশ্ন, সেই প্রশ্ন উত্থাপন করা আমার কাছে একদম চরম আনন্দের এবং মজার। প্রশ্ন উত্থাপন করা কতটুকু পারি কতটুকু পারি না সেটা বিবেচনার বিষয়। সে যাই হোক, রাষ্ট্রচিন্তা এবং রাজনীতির পাশা খেলা। অনেকদিন যাবৎ আমাদের রাষ্ট্রে নানা রকম সমস্যা চলছে। সবসময় আমাদের রাষ্ট্রে সমস্যা চলে, সব সরকারের সবাই সমস্যা চলে। তো বিলাল হোসাইন ইজ ওয়াচিং। আসসালামু আলাইকুম। ভালো আছি, আপনি নিশ্চয়ই ভালো আছেন আশা করছি। তো যে কথাটা বলছি যে ঠিক আছে, এত রাজনীতির দোলাচাল চলতেই পারে, চলুক, সমস্যার কি। এখন সাম্প্রতিক কালে অনেক ঘটনাবলী তো ঘটে গেল, কিন্তু একটা দেশের সামরিক বাহিনীর বিরুদ্ধে, সেনাবাহিনীর বিরুদ্ধে, সেনা প্রধানের বিরুদ্ধে কিভাবে একের পর এক নাগরিক বা কোনো বিশেষ ব্যক্তি বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বা রাষ্ট্রের শীর্ষস্থানীয় ব্যক্তির পক্ষ থেকে এ ধরনের কথা একের পর এক আসছে, কিন্তু আমরা এর কোনো প্রতিক্রিয়া দেখছি না সরকারের পক্ষ থেকে। এর কারণ কি? এইটাও কি একটা নাটক? এটাও কি একটা নাটক? কেন বলছি? দেখেন, একটা বিপ্লব বলেন, পরিবর্তন বলেন, গণ অভ্যুত্থান বলেন, তারপর আপনি যা বলেন, তারপর উঠে আসা একটা ছেলে হাসনাত আব্দুল্লাহ, তিনি প্রথম শুরু করলেন যে সেনানিবাস উড়িয়ে দেবেন, তাই না? তারপর শোনা যাচ্ছে যে উনি ব্যারিস্টার নয়, কিন্তু ব্যারিস্টার বলেন, পরিচয় দেন ভুয়া ব্যারিস্টার, যে সেটা হলো ওই যে ফুয়াদ। আমাদের দেশে ভুয়া পিএইচডি, ভুয়া ব্যারিস্টার আছে, অ্যাডভোকেট, ডাক্তার, এটা আমাদের দেশে যেহেতু সবকিছু হয়, তো এগুলিও হয়। আমি সেই দিকে আমার বিষয় না। তিনিও বললেন সেনাবাহিনী বা ক্যান্টনমেন্ট বা সেনাপ্রধানকে নিয়ে চরম ভাষায়, যা যুদ্ধক্ষেত্রে একটি দেশ আরেকটি দেশে ব্যবহার করে না। এই যে পাক ভারত যুদ্ধ, খড়িকের যুদ্ধ হয়ে গেল, সেখানেও তো একটা দেশ আরেকটা দেশকে বলেনি যে তোমাদের সেনাবাহিনী উড়িয়ে দেব। তাহলে এটা কেন হচ্ছে? তারপর প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার একজন বিশেষ সহকারী বললেন যে নির্বাচন নিয়ে নাক গলানোর অধিকার তোমাকে কে দিয়েছে বা সেনাবাহিনীর নাই, চরম ভাষায়। এরপর সার্জিস আলম এবং প্রেস সেক্রেটারি শফিকুল আলম একের পর এক এখন বলছেন, বেশি না, সংখ্যাটা খুব বেশি না, নট মোর দ্যান 7। কিন্তু প্রশ্নটা হলো যে অতীতের রাজনীতিতে অরাজকতা বা খারাপ পরিস্থিতির মধ্যেও সেনাবাহিনী নিয়ে এভাবে কথা বলা যায়, এই সংস্কৃতিটা কিন্তু আমরা দেখতে পেলাম এই 9-10 মাসে। অর্থাৎ একটা দেশের সেনাবাহিনী কি পরিমাণ দুর্বল, অবহেলিত এবং একটা পরিস্থিতির মধ্যে বিরাজ করছে, এটা আমাদের কিন্তু ভাবিয়ে তোলে, আমাদেরকে ভাবতে হবে। তাহলে
সেনা বাহিনীর মধ্যে বা সেনাপ্রধান কি একটা চাপে আছে, বড় ধরনের কোনো চাপে আছে, পরাশক্তির অধীনস্থ আছে, কিংবা মরার আগে মৃত্যু হয়ে গেছে, কিংবা কি হতে পারে। আমি অনুমান করে বলছি, আমি ধারণা করে বলছি যে একটা দেশের সেনাবাহিনী সম্পর্কে যে উক্তিগুলি আসছে, হুমায়ুন শিকদার, সুলতান খন্দকার সাহেব, মিল্লাত ইজ ওয়াচিং, তারপর অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে যোগদান করার জন্য। তো আমি মূল প্রসঙ্গে ফিরে আসি যে আমাদের দেশের সেনাবাহিনী, আমাদের দেশের না, সব দেশেই তো একটা সেনাবাহিনী আছে, একটা দুটো দেশ বাদ দিলে। তো সেই দেশের সেনাবাহিনীর সম্পর্কে একের পর এক উড়িয়ে দেওয়ার হুমকি, সেনাপ্রধানকে না গলার হুমকি, রাজনীতি নিয়ে সেনাপ্রধানদের কথা বলার অধিকার নাই, নির্বাচন নিয়ে কথা বলার অধিকার নাই, অর্থাৎ সেনাবাহিনীর কিছুই করার অধিকার নাই। এই যে ধরনের মন্তব্য একের পর এক আসছে এবং দীর্ঘ সময় আমরা পার করছি, এর কারণ কি? এবং সেনাবাহিনীর পক্ষ থেকেও কোনো প্রতিক্রিয়া, তেমন কোনো প্রতিক্রিয়া লক্ষ্য করলাম না। সর্বশেষ গতকালকে দেখলাম যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক, বিতর্কিত এবং হিজবুত তাহরিরা কি বলে, এগুলি উগ্রবাদী সংগঠনের একজন নেতা, তিনি বলেছেন যে গোমূত্র পরিষ্কার করতে হবে, কোরবানির বর্জ্য। তো সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হলো যে না, এ ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি এবং এটা ঠিক না। বুঝতে পারলাম না যে রহস্য কোথায়। আমাদের দেশটা তাহলে কি বিক্রি হয়ে গেছে? বা আমাদের দেশ তো আর বিক্রি হয় না, দেশটা কি তাহলে একটা করায়ত্ত হয়ে গেছে? আমরা যে ভারত বিরোধী কথা বলতাম, যে আমরা ভারতের অধীনস্থ বা ভারত আমাদেরকে ডমিনেট করে, সেভাবে কি আমরা অলরেডি আরেকটি রাষ্ট্রের নিয়ন্ত্রণে চলে যাচ্ছি? তার প্রমাণ কি? যুক্তি দিতে পারি, প্রমাণ তো দিতে পারবো না। হ্যাঁ, আমার মতো অসহায়, দুর্বল, সাধারণ, অসুস্থ, বৃদ্ধ মানুষ প্রমাণ দিতে পারবে না। যুক্তি দিতে পারি, টিকলে টিকবে, না টিকলে নাই। আচ্ছা, করিডোর হবে না এ কথা তো সরকারের পক্ষ থেকে বলা হয় নাই, সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে যে করিডোরে আমরা প্রতিরোধ গড়ে তুলব, কিন্তু বন্দর ব্যাপারে কথা হয়নি বা দেওয়া হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, কিন্তু সেন্ট মার্টিন কি আমি যেতে পারি? পারি না, বা পারি? যদি আমি সেন্ট মার্টিন যাইতে পারতাম তাহলে বুঝতাম, তার মানে সেখানে তো বলা হচ্ছে না যে যেতে পারি। শান্ত ইসলাম ইটালি থেকে, এসকে রিয়াদ ভাই, বিকাশ দে ইজ ওয়াচিং, থ্যাংক ইউ ভেরি মাচ বিকাশ ভাই, বিকাশ দাদা। তো এই যে পরিস্থিতিটা, পুলিশকে একদম ইনঅ্যাক্টিভ করে রাখা হলো কেন? বা কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না, যে কোনো লিডারশিপ পর্যায়ে পুলিশকে আনা হচ্ছে না। 10 মাস রনি দত্ত ইজ ওয়াচিং, এক সময় জনপ্রতিনিধি ছিলেন, স্বরূপকাঠি বা নেসারাবাদ উপজেলার ভাইস প্রেসিডেন্ট ছিল, খুব শিক্ষিত, সুদর্শন। এনিওয়ে, তো এটা কেন? একটা সেনাবাহিনীর নিয়ে এরকম একের পর এক থলের বিড়াল বেরিয়ে আসছে, কিন্তু কোনো সরকারের পক্ষ থেকে কিছু বলা হচ্ছে না। এটা একটা রহস্য। এটা আপনাদেরকে বুঝতে হবে যে সেনাবাহিনী কি তাহলে একটা ব্যাপক চাপের মধ্যে অবস্থান করছে? অবশ্যই আমি মনে করি, অবশ্যই। পাশাপাশি পুলিশ বাহিনীকে ইলেকটিভ করে রাখা হচ্ছে এবং তার এমন কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না যেখানে পুলিশ বাহিনীকে সংগঠিত করার প্রচেষ্টা চলছে। তাহলে কি নাগরিকদের মধ্যে একটা অস্থিরতা বিরাজ করা, পুলিশ বাহিনীকে দুর্বল করে রাখা, সেনাবাহিনীকে বাকযুদ্ধে প্রমাণ হচ্ছে যে সেনাবাহিনী একটা বিরূপ পরিস্থিতির মধ্যে আছে। এর কারণ কি? কারণ যে কোনো সরকারের একটি রাষ্ট্র দর্শন থাকে, ফিলোসফি, রাষ্ট্র ফিলোসফি অথবা আইডিওলজিক ফিলোসফি। তো এই সরকার তো তা নাই। এই সরকার আছে অন্যের গাছের উপরে ভর করে, জামাত, শিবির, উগ্র মৌলবাদ অথবা এককভাবে
উগ্র মৌলবাদ বা 4 থেকে 5 জন ছাত্র নেতার উপর নির্ভর করে, অথবা এই নানা একটা পরিস্থিতির মধ্যে। তার মানে কি? তার মানে হলো এই, যেখানে রাষ্ট্র ফিলোসফি মানে স্টেট ফিলোসফি বা সরকারের গভর্নমেন্ট ফিলোসফি বলতে কিছু নাই, অথবা পলিটিক্যাল ফিলোসফি বলতে কিছু নেই, সেক্ষেত্রে এই যে প্রতিবন্ধকতা বা হার্ডলাইন ফুল স্টপ দিয়ে কি হতে যাচ্ছে, এটা কিন্তু একটি ভাবনার বিষয়। আপনি ভাবতে পারেন, আপনি কি ভেবেছেন কখনো? আমার 60+ বয়স, এর মধ্যে আমি ভাবতে পারি না যে সে সরকারি দল হোক, বিরোধী দল হোক, ক্ষমতাবান হোক বা ক্ষমতাহীন হোক, কোনো নাগরিক সেনানিবাস উড়িয়ে দিতে চায়। সেনাপ্রধান নাক গলাতে পারবে না। সেনাপ্রধান যখন শেখ হাসিনাকে 5 তারিখে সরে যাওয়ার একবারে কনফার্ম করলো, তখন তিনি বীর, সবাই ছুটে গেলেন, সকল রাজনৈতিক দল ছুটে গেলেন। এমনকি এই যে সরকারটা, এটা গঠন করে দিয়েছিল আমাদের সেনানিবাস থেকে সেনাপ্রধান, তখন তিনি বীর, তার ভূমিকা, তার সবকিছু তাই শুনেছি। তাদের মুখে আজকে শুনছি তিনি গাদ্দার। ভাই, তোমরা 5ই আগস্টের পর তোমরা যে লুট করতে পারো, আর্থিক সুবিধা নিতে পারো, এইটাও কিন্তু আমরা জানতাম না। তোমরা থ্যাংক ইউ রনি দত্ত, তোমরা 5 জন বা 4 জন ছাত্র বা ছেলে তোমরা যে লুট করতে পারো, টাকা চুরি করতে পারো, বা আর্থিক সুবিধা নিতে পারো, কমিশন খাইতে পারো, দালালি করতে পারো, মব জাস্টিস করতে পারো, টাকার বিনিময়ে। একটা মব জাস্টিস, সেটা আবার টাকার বিনিময়ে। এটা কিন্তু আপনি ফরাসি বিপ্লবকে হার মানায়। এটা কিন্তু কোনো বিপ্লবের সীমারেখার মধ্যে পড়ে না। সেই তারা গাদ্দার না, যে সেই ছাত্ররাই মূল্যবান হয়ে গেল, যেই ছাত্ররা ম্যাচ থেকে 1000 কোটি টাকার মালিক হয়ে গেল, 100 কোটি টাকার মালিক হয়ে গেল, সেই ছাত্ররাই রাজনীতিতে মূল্যবান হয়ে গেল, আর সেনাবাহিনী হয়ে গেল অপান্তেও। কিন্তু এর পরিণাম কি হোক, কে পান্তেও কে অপান্তেও, দ্যাট ডাজ নট মাই ম্যাটার। বাট আমার প্রশ্ন, আমাদের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে? কোনো সমাধান কিন্তু হলো না। করিডোর, বন্দর, সেন্ট মার্টিন, ঠাকুরগাঁও, বিমানঘাটি, মাতার, এখন আবার শুনছি মাতার মহেশখালীর মাতার বাড়ি সিঙ্গাপুর হয়ে যাবে। তাহলে গল্প দাদুর আসর চলছে, গল্প দাদুর আসর চলছে। ঠিক আছে, সেনাবাহিনীর বিরুদ্ধে বিষোদ্গার চলছে, পুলিশ দাঁড়িয়ে আছে, একই দুর্বল একটা জায়গায় দাঁড়ানো করাই রাখা হচ্ছে। রাজনীতি দল বিএনপি ছুটাছুটি করছে, তারা ভাবছে যে অনুপস্থিত আওয়ামী লীগের অনুপস্থিত মানে তো বিএনপি, অর্থাৎ কিন্তু ক্ষমতায় নেই, দখলে আছে কিন্তু সিগনেচারে নাই, অফিস দখলে আছে কিন্তু সাইনিং ক্যাপাসিটি নাই। এইরকম একটা পরিস্থিতি বিএনপি আছে। জামাত ইসলামকে আমি দেখতে পাচ্ছি যে একটা ঘটকের ভূমিকায়। হ্যাঁ, জামাত ইসলাম বিএনপির বিরুদ্ধে বিষোদ্গার করলো, কিন্তু তারপর লন্ডন গিয়ে বেগম খালেদা জিয়ার সাথে দেখা করলেন, কথা বললেন, অবশ্যই পলিটিক্যাল। আসলেন, সমস্যা হলো, সংকট হলো, ডক্টর ইউনূস সাহেবের সাথে মিটিং করলেন, 1 ঘন্টা পর সেনানিবাসের সেনা প্রধানের সাথে মিটিং করলেন। ঠিক আছে, একটা ঘটকের ভূমিকায়। আবার গোলাম আজমের বাংলাদেশ স্লোগান দিলেন, আজহারুল ইসলামকে মুক্ত করলেন। আজহারুল ইসলামকে মুক্ত এই 8 মাস কেন? আমরা জানতাম যে তাকে ছেড়ে দেওয়া হবে। এখানে একটা নাটক খেলা করে বেচারাকে আরো 8 মাস আগে মুক্ত বাতাস সুযোগ দেওয়া যেত, দেবে, এটা বোঝা গেছে। তো এই ঘটক সুযোগ পেলে কিন্তু বিয়ে করে বসবে। ঘটক, এটা ঘটকালীরা, বিএনপিও বিশ্বাস করার কিছু নাই, সেনা প্রধানেরও বিশ্বাস করার কিছু নাই, ডক্টর ইউনূস সাহেবেরও বিশ্বাস করার কিছু নাই। কিন্তু ডক্টর ইউনূস সাহেবের ফেভারিট পার্ট জামাত, এইটা সত্য। কিন্তু সুযোগ পেলেই কিন্তু বিয়ে করে ফেলবে। তা আমার মূল আলোচনাটা আমি কতটুকু
মানে বিস্তারিত করতে পেরেছি তা আমি জানি না। তো ঠিক আছে, আমার মতো একটা মানুষের পক্ষে এত একটা শক্ত কঠিন বিষয় নিয়ে কথা বলা এবং বিস্তারিত আলোচনা করা সত্যি আমার জন্য কষ্টকর। কিন্তু আমি মূল কথাটা যেটা, যে একটা দেশের সেনাবাহিনী একটা দেশের সেনাপ্রধানকে একের পর এক একটা সুস্থ স্বাভাবিক রাজনৈতিক পরিস্থিতি বা সংকটের মধ্যে একবারে হাসনাত আবদুল্লাহ থেকে শুরু করে অন্তর্বর্তী সরকারের সহকারী প্রেস সেক্রেটারি বা সার্জিস আলম একের পর এক তুলোধুলো করছে। সেনাবাহিনী বা সেনাপ্রধান বা সেনা কর্মকর্তারা কোনো কথা বলছে না, আমি কোনো প্রতিক্রিয়া দেখতে পাইনি সেইভাবে। তাহলে সত্যি কি আমাদের সেনাবাহিনী কোনো একটা জায়গায় টিপু সুলতান খান, মোহাম্মদ শহীদুল্লাহ জার্নালিস্ট কক্সবাজার, তাহলে কি আমাদের সত্যিই কি আমাদের সেনাবাহিনী একটা চাপের মধ্যে আছে? বাংলাদেশটা তো চাপের মধ্যে আছে, নাগরিক হিসেবে আমরা চাপের মধ্যে আছি। ঠিক আছে, আমাদের চাপের মধ্যে থাকার স্বভাব আছে, অভ্যাস আছে। অর্থাৎ বাংলাদেশের যারা আমরা অতি সাধারণ নিম্নমানের নাগরিক, তারা সবসময় চাপের মধ্যে থাকি, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যাটা হলো আমার ওখানে, যে সত্যি কি আমাদের সেনাবাহিনী কোনো বৈদেশিক শক্তি বা গোয়েন্দা সংস্থা কিংবা কোনো একটা যুদ্ধ ছাড়াই একটা চরম চাপের মধ্যে আছে? হ্যাঁ, একটা সময় বলা হতো যে জাতিসংঘে আমাদের সেনাবাহিনীর একটা অংশ কাজ করে, সেইটা হারানোর ভয়ে এটা হতে পারে না। একটা সেনাবাহিনী তো জাতিসংঘে কাজ করার জন্য আসে নাই, কয়েকজন সামরিক কর্মকর্তা বা সামরিক বাহিনীর কয়েকজনের একটা 10% সুবিধার জন্য। সামরিক বাহিনীর একটা মৌলিক বিষয় আছে, ওইটা একটা ছোট্ট বিষয়, সেইটা সে মাত্রা অতিক্রম করে গেছে। তাই আমাকেও মাত্রা অতিক্রম করতে হচ্ছে। কোথায় সমস্যা? একটা সুস্থ স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার জন্য সবসময় অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমাকে বলতে হচ্ছে যে বাংলাদেশে যদি 54 বছরে একটা সংস্কার হয়ে থাকে, সেটা কিন্তু সামরিক কর্মকর্তা জেনারেল এরশাদের কাছ থেকে। সেটা কি? ক্ষমতা বিকেন্দ্রীকরণ উপজেলা। যেই উপজেলাকে আওয়ামী লীগ উপজেলা বলেছিল, বিএনপি উপজেলা বলেছিল, এই আজকের যে উপজেলা ডিসেন্ট্রালাইজেশন, এইটা কিন্তু একজন সামরিক কর্মকর্তার পক্ষ, জেনারেল এরশাদের পক্ষ থেকে আসছিল। অনেক খারাপ মানুষ, কিন্তু তার মধ্য থেকে সংস্কার বলে এটাকে। সেই সামরিক বাহিনীকে পাশ কাটিলেও আপত্তি ছিল না। অর্থাৎ সামরিক বাহিনীকে আপনি অ্যাভয়েড করে আপনি আপনার কাজ চালিয়ে যান, কিন্তু সেটা না। সামরিক বাহিনীকে আক্রমণাত্মক ভূমিকা নিয়ে, যাদের কোনো রাজনৈতিক পরিচয় নাই সমাজে, রাষ্ট্রে, জাতিতে, সামরিক বাহিনীকে আক্রমণাত্মক বক্তব্য করে একের পর এক তারা কথা বলে যাচ্ছে। সেই জায়গাটায় সামরিক বাহিনী, সামরিক প্রধান বা প্রধান সেনাপতি দুইবারের মতো দেখলাম বক্তব্য রেখে চেষ্টা করছেন নিজেকে উদ্ধার করার, কিন্তু সেটা চূড়ান্ত কোনো পরিবর্তন দেখলাম না। এই বিষয়টা আমাদের ভাবতে হবে, এই রাজনৈতিক পরিস্থিতিটা আমাদের ভাবতে হবে। তাহলে কি আমরা অলরেডি কারো নিয়ন্ত্রণে চলে গেছি? আমরা কি তাহলে নিয়ন্ত্রণের মধ্যে ঢুকে গেছি? আমরা কি মাছের পেটে বা কুমিরের পেটে ঢুকে গেছি? কোথায় করিডোর? করিডোর হবে না এই ঘোষণা তো সরকার দেয়নি। বন্দর দেবে না তা তো বলে, বন্দর দিয়ে দিছে। আপনি লালমনিরহাট তো জানেন না, তারপর এই যে সেন্ট মার্টিনে কি যাওয়া যাবে কালকে? পরিস্থিতিগুলো ভিন্ন এবং ঘোলাটে ভিন্ন। ব্যাপারটা এত হালকা না। রাজনীতির পাশা খেলা, গরিবের রাজনীতি, গরিবের রাষ্ট্রচিন্তা, রাজনীতির পাশা খেলায় এই বিষয়াদি আপনাদেরকে ভাবার জন্য আমি গভীরভাবে অনুরোধ করছি। আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম। আবার দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।